নদীর উপর সূর্য ডুবছে, লালচে আভায় নদীর চকচকে জলে খেলা করে চলেছে ছোট্ট ছোট্ট ঢেউ। পাড়ের কাছে বাঁধা দু তিনটে নৌকো, সেগুলো ঢেউয়ের তালে তালে নেচে উঠছে একভাবে। হালকা শীতের সময় এখন, পাতলা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারিদিক। এমন সময় ঘাটের ওপর একটা ডিঙি নৌকা ভিড়ল। তাতে বসে একজন জোয়ান মধ্য লোক, আর নৌকাটা চালাচ্ছে বেনি মাঝি। বাবু, এসে গেছি হরিঘাটায়, নামেন, সাবধানে নামেন, পাড়ে মেলা কাদা। লোকটা সাবধানেই নামলো। মুস্কো চেহারা তার, তেল চকচকে মাংসল দেহে যে অসুরের জোর তা আর বলে দিতে হয় না। এই যে, এখানে হরেন মাঝিকে কোথায় পাবো বলো দেখি? একে হরেন মাঝি? সে তো এখন আর নৌকো টানে না, বয়স্ক লোক। ওই যে লোকখানা বাঁধা তার পাশের কুঁড়েতে থাকে। তা তিনার সাথে কি দরকার? হ্যাঁ, সে কি দরকার তা কাল জানতে পেরে যাবে। যাই হোক, চলি। বলেই বেনির অবাক হওয়া মুখের সামনে দিয়ে সে হনহন করে চলে গেল কুঁড়ে ঘরখানার দিকে। কুঁড়ের সামনে ঝোপঝাড় ভরা, নদীখানা কুঁড়ের গা ঘেঁষেই চলে গেছে প্রায়। নৌকাটাও তাই কুঁড়ের গায়েই লেগে আছে। কুঁড়ের দাওয়ায় দু তিনজন হাঁটুরে লোক বসে আছে, তাদের মাঝে ধামায় মুড়ি, আর তাদের সামনে বসে আছে থুরথুরে বুড়ো হরেন। সে লোকটাকে ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে থেকে বলে উঠল, কে কে ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে এসো বাবা। লোকটা গটগট করে হেঁটে ঢুকে পড়ল বেড়া ঘেরা জায়গাটায়। বুড়ো লোকটার সামনে বসে থাকা অন্য লোকগুলো হাঁ করে দেখছিল তাকে। এমন বিশাল চেহারার লোক তারা আগে দেখেনি। কে বাবা তুমি? কাকে চাও? তোমার নামই তো হরেন মাইতি, মানে হরেন মাঝি। তোমার সাথেই আমার দরকার আছে। এই যে বাকি সবাই, ফটো তো এখান দিয়ে, আমার একটু দরকারি কথা আছে। এ কথা শুনে সেখানে বসা সবাই একে ওপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। তা দেখে হরেন মাঝি আবার বলে উঠল, ওরা যে আমার গপ্প না শুনে এখান দিয়ে যাবে না বাবা। তা তুমিও বসো না ওদের সাথে, গপ্প টপ্প শোনো, চাটা খাও, তারপর তোমার দরকারটাও মিটিয়ে দেব আমি। হরেন মাঝির শেষ কথাটায় কেমন যেন একটা আদেশের সুর ছিল। মুস্কো লোকটা অন্য লোকগুলোর ধারে একপাশে বসে পড়ল। আঁধারে তার চোখগুলো দপদপ করে জ্বলে উঠল একবার। বেশ, তবে শুরু করি। আজ তোমাদের আমি আমার জীবনের এমন একটা ঘটনা শোনাতে যাব, যার জন্যে আমি নৌকো চালিয়ে মাছ ধরা ছেড়েই দিলুম। আর কোনো মতে ওই লোক পারাপার করিয়ে দুবেলা দুমুঠো ভাত জুটিয়ে নিতুম। তুমি যে জোয়ান বয়সে নামকরা জেলে ছিলে তা আমাদের গ্রামের সবাই জানে, কিন্তু এটা সত্যি কেউ জানে না তুমি মাছ ধরা ছেড়ে হঠাৎ এই নদীর ধারে নির্জন বাস করছো কেন? ঠিকই বলেছিস, আমার বাপের মুখে শুনেছি হরেন দাদুর মতো ঝড় জলের পরোয়া না করে নদীতে ঝাঁপাতে সে কাউকে দেখেনি। হ্যাঁ, শুধু আমি না, আমার দলের মানে জোয়ান বয়সে যে জেলের দলে আমি ছিলাম, সেখানে সকলে ছিল এক একটা বাঘের বাচ্চা। সে কি দিন ছিল রে! যাই হোক, শোন। এমনই এক শীতের দিন, বেলা পড়ে এসেছে। এই হরিঘাটা তখন একেবারেই গন্ডগাঁ। বাস ছাড়, সাইকেলের নাম শুনেও লোকে আকাশ থেকে পড়ত। বেশিরভাগ মানুষের পেশা ছিল মাছ ধরা। মাছ ধরে আমরা নদীর ধারে ঢিপি দিতাম, আর আড়তদাররা এসে সব নৌকো বোঝাই করে নিয়ে যেত শহরে। সেদিন বেলা পড়ে আসায় হাট অনেকক্ষণ আগেই ভেঙেছে। আড়তদারদের নৌকোগুলো সব চলে যাচ্ছে এক এক করে। আজকের মতো হাট মিটল, তবে মা কালী দয়া বেশ 2 পয়সা হাতে ছুটল। ওহ, অনেকদিন পর 2 পয়সা হাতে পেয়েও আনন্দ হচ্ছে। সেদিন সত্যি হাট খুব ভালো গেছিল সববার। একটা পুঁটি মাছও জালে আটকে থাকতে দেয়নি আড়তদাররা, সব ঝেঁটিয়ে নিয়ে গেছিল। তা যা বলেছিস ভাই,
কিন্তু মুশকিল কি বলতো, আমাদের এমনি হাঁড়ির হাল অবস্থা যে এই টাকাও মাস খোরাকির জন্য কম পড়ে যাবে। হ্যাঁ, সে কথা সত্য। সে যাকে, আজ মেলা খুশির দিন রে বাপ। চল, আজ একটু ফুর্তি টুর্তি করা যাক, নাকি? আমি ওদের খুশি দেখছিলাম আর নিজেও খুশিতে থেকে থেকে নেচে উঠছিলাম। গরিব কুড়ব মানুষ আমরা, দুটো পয়সা হাতে পেলে পরাণ ঠান্ডা হয়। তা কোথায় যাবি? আজ তো আবার শুক্রবার, পটাইয়ের চোলাইয়ের ভাটিখানা তো বন্ধ। আজ না হয় থাক, কাল বসা যাবে খন, কি বলিস? তা বললে হয় না কিরে হরেন? হ্যাঁ, এটা একটা কথা হলো। আজ হাতে পয়সা, দিলখুশ। আজই তো আনন্দের দিন রে। বেশ, তবে তোরাই বল কোন পাড়ে নৌকো ভেড়াবি? আজ তো সব দিক উজাড়। আমাদের কথার মাঝেই কখন যেন রোগা মতো একটা শুঁটকো লোক আমাদের পেরায় গা ঘেঁষে এসে দাঁড়িয়েছিল। সে হঠাৎ করেই বলে উঠল, তা পটাইয়ের ভাটিখানা ছাড়াও তো এই হেতেল নদীর চড়ায় আরো অনেক ভাটিখানা আছে, সেখানে গেলেই তো চলে। হঠাৎ তার কথায় সবাই চমকেই উঠেছিলাম। এই লোকটাকে আমরা এর আগে কখনো এই হাটে দেখিনি, আজ প্রথম দেখলাম। আর বসেও ছিল একেবারে কম মাছ নিয়ে। কে হে বাপু তুমি? অমন গায়ে পড়ে আলাপ করছো? তা তোমার পরিচয় কি? কোন গ্রামে বাড়ি? এ যে আমার নাম মুকুন্দ। আমি থাকি গিয়ে ওই নেত্রহাটির চড়ে। আমারও আজ ভালোই টাকা হাতে এসেছে, তাই ভাবছিলাম যে কোথাও গিয়ে একটু মনটা হালকা করি। তার মধ্যে আপনাদের চোখে পড়লো, তাই মনে হলো আপনাদের সাথেই তো বসা যায়। আনন্দ তো লোকজনের মাঝেই আসে, একা একা কি আর ফুর্তি টুর্তি করা যায়? সে না হয় হলো, কিন্তু সবাই সবার ভাগের পয়সা নিজেরাই দেবে, বুঝেছ? তাতে যদি তুমি রাজি থাকো তবেই ভাটিখানা কোথায় দেখাবে বলছো সেখানে আমরা যাব, নচেত নয়। বরেনের কথায় সবাই তার মুখের দিকে তাকালুম। বেটা অচেনা এমন একটা লোকের সাথে এমনি যেতে রাজি হয়ে গেল। তার কথায় লোকটার মুখেও বেঁকা একটা হাসি ফুটে উঠল। বেশ তো একটা কাজ করো, ওই পার ঘাটের কাছে তোমাদের নৌকোখানা রেখে এসো। ওই 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 যে ঘাটের কাছে আমি আমার নৌকাখানা তৈরি করি গিয়ে। এই কথা বলেই লোকটা কাঁধের জালখানা সামলে চলল দূরের ভাটিখানার দিকে। আমরা আর কোনো কথা বললাম না। প্রায় ঘন্টাখানেক পরে যখন দূরের ঘাটের সামনে এলাম আমরা, তখন নদীর চড়ায় আঁধার নেমেছে। চাপচাপ কুয়াশায় ঢাকতে শুরু করেছে চারিদিক। ঘাটখানা লোকশূন্য। কই রে, নৌকোখানা তো আছে দেখছি, কিন্তু লোকটারে তো দেখছি না, গেল কোথায়? আমি তোদের আগেও বলেছিলাম লোকটা হয়তো মনীষী নয়। দেখলি না কেমন করে হঠাৎ উদয় হয়েছিল? বাঁচে বকিসনি হরিশ, দামড়া লোক হয়েও ভূতের ভয়ে কুঁতরে থাকিস তুই। নিজে বলবো তোকে। আমাদের কথার মাঝেই দেখতে পেলাম লোকটাকে। সে কখন যেন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। চলো, দাঁড়িয়ে কেন হে? বেশি দেরি করলে এবার ভাটিখানা যে বন্ধ হয়ে যাবে। চলো চলো। আমরা চারজনে আর কোনো কথা না বলে নৌকোর দিকে এগিয়ে গেলাম। কিন্তু তখন যেন আমার মনের মধ্যে একটা সন্দেহ জমাট বাঁধছিল। কুয়াশা ভরা নদীর উপর লোকটা তার নৌকোটা লগি ঠেলে নিয়ে চলল। আমরা বসে বিড়ি ফুঁকতে লাগলাম আর টুকটাক কথাবার্তা বলতে লাগলাম। তা কত দূর হে তোমার দেখা জায়গাখানা? নদীর কোন পাড়ে? খুব বেশি দূর নয়, ওই তো বাতাসিয়ার চরখানা পেরোলেই পড়বে নস্করদের ঘাট, ওখানেই। খুব বেশি দূর নয়। তা এতবার জিজ্ঞেস করছো কেন? আমাকে কি বিশ্বাস করতে পারছো না? না, সেটা নয়। আমরা তো এই নদীর ওপরে চেনা অচেনা সব ভাটিখানার কথাই জানি। সবই তো আজ এই শুক্রবার বন্ধ থাকে। তুমি বললে অন্য কোথায় একটা খোলা আছে, তাই ভাবছি। অত ভেবো না, অত ভাবলি যে মাছ ধরতে পারবে না। ধুতি কোচা পরে মশাইবি করতে যেতে হবে। কথাটা বলতে বলতেই লোকটা হঠাৎ চুপ করে গেল, যেন কিছু দেখে তার কথা বন্ধ হয়ে গেল। কি হলো? কি দেখলে? হ্যাঁ, কই না না না, কিছু না। কি আর দেখবো? কিছু না। আর এই কুয়াশায় কিছু দেখাও তো যাচ্ছে না, কি দেখবো? হ্যাঁ, কিছু না। আমরা চারজনে তার কথায় কিন্তু বেশ অবাক হলাম।
কেউ কিছু বললাম না, কিন্তু এবার আমার মনে আর সন্দেহ না, ভয় বাসা বাঁধছিল। লোকটা নৌকোটা এবার গায়ের জোরে টানতে লাগলো, যেন কোনো কিছুর ভয় পেয়েছে সে। বারবার ঢেউয়ের ধাক্কা এসে আছড়ে পড়তে লাগলো নৌকোর গায়ে। এমনভাবে মিনিট 20 চলার পরে দূরে আলো দেখা গেল, যেন কোনো দ্বীপের ওপর একখানা কুঁড়ে ঘরে আলো জ্বলছে। ওই তো, ওটাই তো মনে হয় নাকি? এতক্ষণ ধরে নৌকো টানছো, আশেপাশে আর তো কোনো পাড়ও দেখতে পাচ্ছি না। এই চিল্লিও না, চিল্লিও না, আমাদের নৌকোর নিচেই সে আছে। লোকটার হঠাৎ এই কথায় আমরা সবাই এবার চমকে উঠলাম। মানেটা কি? আমি তাড়াতাড়ি নৌকোর নিচে দেখলাম, সত্যিই নৌকোর নিচে একটা কালো ছায়া, যেন কিছু একটা জলের গভীরে সাঁতরে চলেছে। কি এটা জলের মধ্যে? কামট নাকি? কামট নয়, কামট নয়, কথা বলো না। আমি যা হোক করে নৌকোটাকে ওই পারে লাগাই, সকলে চুপ করে বসে থাকো। সবাই অবাক হয়ে চুপ করে বসে থাকলাম। জলের নিচে থাকা ছায়াটাও নৌকোর সাথে সাথেই চলতে লাগলো, সুযোগ পেলেই যেন সে কিলে খাবে নৌকোটাকে। লোকটার শক্ত হাতের বৈঠার ঘায়ে নৌকোটা এসে ফিরল পাড়ে কয়েক মুহূর্তের মধ্যেই। পাড়ে লম্বা লম্বা গাছ, আর দূরে ছোট্ট একটা কুঁড়ে ঘর, তাতে আলো জ্বলছে ধিকধিকি। ওই ঘরেই নাকি গো ফাটিখানাটা, কিন্তু কোনো লোকের শব্দ পাচ্ছি না যে। ওই ঘরের মধ্যেই তো আছে সব। ওই তোমরা গিয়ে বসো, আমি নৌকোটাকে ঝোপের ধারে রেখে আসি, নইলে যে কেউ এসে চুরি করে লে যাবে। আর ওই জলের ছায়াটা দেখলে ওটা কামটি হয়তো হবে, আমি ভুল বলেছি। যাও যাও সব তোমরা। এ কথা বলেই লোকটা আবার নৌকোর দিকে চলে গেল, আর আমরা চারজনে চললাম ঘরখানার দিকে। আমাদের সবার মনেই তখন ভয় আর সন্দেহ জমাট বাঁধছে। জানিস তো, আমার মনে হচ্ছে এই লোকটার সাথে আসাটা একদম উচিত হয়নি। হ্যাঁ, এই ঘাটখানাতেও তো আমরা কখনো আসিনি। এমনকি নদীর এই দিকে যে এমন একটা ঘাট আছে তাই বাকে জানতো। কি করা যায় বলতো? কি আর করা যায়? হ্যাঁ, এসে যখন পড়েছি তখন এক পেট না গিলে আমরা ফিরছি না। আর কিসের ভয় পাচ্ছিস বল দেখি? চোর ডাকাত হলে আমরা চারজন জোয়ান লোক, ধরে কয়েকটা দিতে পারবো না? বরেনের কথা আর আমরা আর কোনো উত্তর দিলাম না, সবাই এগিয়ে গেলাম ঘরখানার দিকে। বেশ অনেকক্ষণ ধরে আঁধারের মধ্যে বসে থাকলাম আমরা, কারণ আলোখানা জ্বলছে ঘরের মধ্যে, বাইরে কোথাও আলো নেই। মশার কামড়ে থেকে থেকে গামছা নাড়ছি, আর একভাবে রাস্তার দিকে তাকিয়ে বসে আছি। ওহ, অনেক তো হলো, এবার ফিরে চল। লোকটা যে কোনো পদ মতলবে আমাদের এখানে এনেছিল তা তো বোঝাই যাচ্ছে, কারণ এখানে আমরা ছাড়া আর কেউ নেই। সে আর বলতে, হয়তো লোকটা আমাদের টাকাগুলো ছিনতাই করার জন্য এখানে এনেছে, কিন্তু একা চারজনের সাথে পেরে উঠবে না বলে সরে পড়েছে। হ্যাঁ, আমি আর হরিশদা দুজনেই তো তোদের বলছিলাম, তখন শুনলি না। যাই হোক, রাত বাড়ার আগে চল, আমরা ফেরার পথ খুঁজি। বিশুর কথায় আমরা সায় দিলাম, সবাই ফেরার জন্যই উঠে দাঁড়ালাম। শুধু শুধু এতখানি সময় আমাদের নষ্ট হলো, এটা ভেবেই মাথাটা গরম হয়ে উঠল। ঠিক তখনই আমাদের সামনে দিয়ে একটা কালো ছায়া যেন দৌড়ে চলে গেল। এত জলদি হলো কাণ্ডটা যে ভালো করে আমরা দেখতেও পেলাম না কি সেটা। ও কি ছিল ওটা? বাঘ নাকি রে? না রে, বাঘ নয়। বাঘ অত ছোট হয় নাকি? মনে হলো একটা মানুষ। অপদেবতা, নির্ঘাত অপদেবতা। ও লোকটাই প্রেত নয় তো? এই নির্জন এলাকায় আমাদের এনে ঘাড় ভেঙে রক্ত খেতে চায়। কি হবে এবার? হরিশ কোনো কথা না বলে হনহন করে দুপা এগিয়ে গেল, কিন্তু তারপরে থেমে আঁতকে ওঠার মতো শব্দ করে উঠল। আমরাও তার পাশে গিয়ে দেখলাম, যেখান দিয়ে ছায়াটা দৌড়ে গিয়েছিল সেখানে কাদার মতো একটা লম্বা দাগ পড়েছে, আর তার পাশে পায়ের ছাপ, 3 আঙুলের পায়ের ছাপ। আমরা ভয়ে ভয়ে চারিদিকে দেখতে লাগলাম। কোনো অজানা জলের প্রাণী যে আঁধারের ঝোপের ঝাড়ের মধ্যে দিয়ে আমাদের দেখছে তা বুঝতে পারলাম। সবাই চারিদিকে চোখ রাখ, এখানে
নিশ্চয়ই কোনো জলের অপদেবতা আছে। সবাই চোখ রাখ। ওই দেখ, ঝোপের মধ্যে। বরেনের কথায় সবাই সেদিকে তাকালাম। তাকিয়ে হাড় যেন জমে গেল সবার। ঝোপের মধ্যে একটা কিছু বসে আছে। জান্তব গর্জন শোনা গেল তার। তারপর একটা পেরানি ধীরে ধীরে বেরিয়ে এলো সেখান দিয়ে। পেরানিটার দেহখানা আঁশ আঁশ, কিন্তু মুখটা ঠিক যেন একটা মানুষের মতো। এ যে পানি মোড়া। হে ভগবান, রক্ষা করো আমাদের। হে ভগবান, রক্ষা করো। পেরানিটা দাঁত বের করে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। আমাদের সেদিনই মনে হলো জীবনের শেষ দিন। হঠাৎ একটা জাল এসে পড়ল প্রাণীটার উপর। কয়েক মুহূর্তের মধ্যেই প্রাণীটা জালে জড়িয়ে গেল। এরপর আমাদের অবাক করে দিয়ে সেই লোকটা লম্বা গাছগুলোর আড়াল থেকে বেরিয়ে এলো। অবাক হচ্ছ নাকি? অবাক হবার কিছু নেই। আমি মাছ ধরি ঠিকই, কিন্তু এটাই হলো আমার মূল পেশা, বুঝলে? হ্যাঁ। মানে কি বলতে চাইছো? কি পেশা তোমার? আর এই জিনিসটা কি? আমি ভূত শিকার করি হে, বুঝলে? তোমাদের মতো বেবাক লোকেদের এখানে এনে টোপ হিসেবে ব্যবহার করে এই জলের প্রেতেদের ডাঙায় তুলি, তারপর মন্ত্রপুত জাল দিয়ে ধরি, আর ধরেই বেচে দিই তন্ত্রকারীদের কাছে। যাই হোক, অনেক ধন্যবাদ তোমাদের এই প্রেতটারে ধরতে সাহায্য করার জন্য। শয়তানের বাচ্চা, তুই এখানে এনে টোপ হিসেবে হাঁটুড়েদের ধরে এনে এইভাবে প্রেতেদের হাতে তুলে দিস? তোর মাথাখানা ভেঙে আমি। বরেনের কথা শেষ হবার আগেই লোকটা পকেট থেকে ছুরি বের করলো। দু চোখ হিংস্র হয়ে উঠল তার। তোরা চারজনে মিলেও আবার কোনো ক্ষতি করতে পারবি না। বিশেষ না হলে আয়, এগিয়ে আয়। তার কথা শেষ হলো না, সেই জলের প্রেতখানা জালটাকে কোনো মতে সরিয়ে লাফ দিয়ে পড়ল লোকটার উপর। লোকটার একখানা পা মুখে চেপে ধরে হিড় করে টেনে নিয়ে চলল জলের দিকে। লোকটার নখের আঁচড়ে মাটিতে দাগ হয়ে গেল। আমরা পাথরের মূর্তির মতো থমকে গেছিলাম এই কাণ্ড দেখে। নারকীয় দৃশ্যটা দেখে বুকের ভেতরে রক্ত ঠান্ডা হয়ে গিয়েছিল আমাদের। জলের মধ্যে প্রেতখানা লোকটাকে নিয়ে ডুব দেওয়ার পর জলটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু এবার আবার জলে আলোড়ন শুরু হলো। আমরা দেখলাম একটার পর একটা মাথা ভেসে উঠছে জলে। জল জলে চোখ সবার, এক দৃষ্টে সব চোখগুলো আমাদেরই দেখছিল। তারপর কিছুক্ষণ এমন থাকার পর মাথাগুলো আবার ডুব দিল জলের মধ্যে। এই নদীর গভীর জলের ওপর তারপর থেকেই আমার মনে জন্মেছিল প্রবল ভয়। বুঝলি তো কেন আমরা চারজন এরপর দলটা ভেঙে দিয়েছিলাম? তারপর থেকে আমরা ভেবেই নিয়েছিলাম মাছ ধরার কাজ পরাণ থাকতে আর কখনো করব না। গল্প শেষ করে হরেন মাঝি তাকালো লোকটার দিকে। লোকটার দু চোখে কুটিল দৃষ্টি। মাঝি, আমাকেও যে সেই দ্বীপখানা দেখিয়ে দিতে হবে। কি দেখিয়ে দেবে তো নাকি? অনেক খোঁজ করার পর হেতেল নদীর হাটে তোমার খোঁজ পেলাম, তারপর এখানে এসেছি আমি। হরেন মাঝি এ কথা শুনে রেগে লাল হয়ে উঠল। না না না, আমারে পরাণে মেরে ফেললেও আমি আর জলে ওই দ্বীপখানা খুঁজতে নামবো না, এই মানে বলে দিলাম। পটে পটে, তবে হ্যাঁ, তোমার গল্পের মধ্যেই আমি শুনে নিয়েছি নস্করদের ঘাটের পরেই সেই দ্বীপখানা পড়ে, তাই না? বেশ, আমি সেখানে একাই যাব। বলেই লোকটা উঠে তপ করে হেঁটে বেরিয়ে গেল সেখান দিয়ে। সবাই তাকিয়েছিল লোকটার চলে যাওয়া পথের দিকে। হরেন মাঝিও এক দৃষ্টেই সেদিকে দেখছিল। এ লোকটাও আমার দেখা সেই লোকটার মতো হয়তো পেরানে মরবে। এই নদীর গভীর জলে অনেক রহস্য, অনেক রহস্য। সেই সব রহস্য হয়ে থেকে যাওয়াই ভালো।
পরদিন সকালে বেনি মাঝি নৌকো নিয়ে মাছ ধরে ফিরছিল। তার নৌকায় তখন আরও কিছু জেলে ছিল। দূর থেকেই তারা একটা নৌকোকে উল্টে ভেসে থাকতে দেখল। খুব কষে দাঁড় টেনে যখন তারা সেখানে গেল, দেখল শুধু নৌকো নয়, আগের দিনের রাতের সেই মুস্কো লোকটার দেহ ভেসে আছে জলে। তার গায়ে অদ্ভুত 3 আঙুলের নখযুক্ত হাতের ছাপ। দিনের আলোতেও বেনি আর তার দলবলের দেহ ঠান্ডা হয়ে গেল। এই হেতেল নদীর গভীর জলে কত যে রহস্য লুকিয়ে আছে কে জানে। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।